অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ২৪। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধাল। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলছে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসেছি। একটু ডেকে দেন। রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরলবাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি? বুঝতে পারছি না। জয় ভাইকে ডেকে দেন। কাজ আছে ক্লাবে। কতক্ষণ হইল ভেতরে ঢুকছে? বলেন আমরা আসছি। অন্তুর হাতের আঙুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভেতর ধিপধিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মশকরা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোটাপু, আপনার সাথে আমাদের মশকরার সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলছিল একটু পর যেন ডাকি তারে। ক্লাবে ঝামেলা হয়েছে। উনাকে দরকার। একটু ডাকেন উনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু উনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাত পারফরমেন্স ভালো ছিল। সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনার ভাষ্যমতে আপনাদের আমিরের বাড়ির ভেতরে থাকার কথা? রাহাত আর কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করল, জয় ভাই? জয় ভাই? ঘুমায়ে গেছেন নাকি? অন্তুর নাক শিউরে ওঠে। বাড়াবাড়ি করবেন না যেন। ধৈর্য একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোনো সাহসে? রাহাতের কান অবধি পৌঁছালি না শেষ। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই? ঘুমাই গেছেন নাকি? জয় ভাই? অন্তু মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই। তবুও বুকের ভেতরে ধুপধুপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। হাই তুলল একটা। অন্তু দেখল সেটা কৃত্রিম। জনগণ তা বুঝল না কেবল। ঘুম ঘুম গলায় বলল, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারাল। জয়ের পরনে শুধু একটা 3/4 প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়ারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেইটের কাছে দাঁড়ায় জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গ মতো বাতাসে আছড়ে পড়ে। অন্তুকে জিজ্ঞেস করল, কি ব্যাপার আরমিন? এত লোকের ভিড় কেন? কি হয়েছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করল। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে, এইদা ওই যে মেম্বারের ভাগ্নি না? ও, ঘোমটার তলে খেমটা চলে মাইনসে কি আর এমনি কয়? এই যে শোনো সকলে, আইজকা যা দেখতেছ নতুন কিচ্ছু না। আমরা একদিন হেরে বাড়িতে যাইয়াও ওই পোলারে দেখছি। ছেডির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। ছি ছি ছি। থুহ, মাস্টারের মাইজা। হুহ, আবার মুকুশ পইরে বেড়ায়। কাউরে মুখ দেখায় না। বন্ডামি দেখছ? ঘরের ভিতরেই যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায়, হেই আবার বাইরে কারে মুখ দেখাইব? দরকারই তো নাই। নষ্টামি তো ঘরের ভিতরেই চলতাছে।
একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখছেন নাকি ওই চেংড়ারে? মাইনে জয়রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে, আর চোখে উদ্দেশ্য তার অন্তর উপর, হো দেখছি মানে? ওর মায়ে তো আব্বা আব্বা কইরা খাওয়াতে ছিল। আমরা ঢুকতেই তাত্তারি বাইর হিজা গেল। ওর বাপ আইলো, হেইও ভিতরে চইলে গেল, কিসু কইল না। ওই দিনই সন্দেহ হইছিল। আবার এই ছেডি সেদিন দেখলাম মুকুশ না পইরাই বাইরেতে ঘুইরা আইল। অন্তু চোখ বুঝে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না। এক রত্তিও ভুল বলে না ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে, আর মিন? লোকেও তোমায় থুতু দেবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় অন্তুর দুচোখ ভিজে ওঠে। অন্তুর একটা লোকের এত জেদ, নিজের অপরাজে অনৈতিক শক্তির উপর এত দম্ভ, এত তার কুটিলতা। আর শক্তিও তো অগাধ, বাঁচাতেও পারে, মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে, আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তুর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না, কুকুরের ছ্যাঁচটামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে, ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হল সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে, এই ছেডিরে এক ঘরে করো বাপু সকল। এইসব পাড়াডার বদনাম করব। ও ছেডি, এত দেহি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থু। ঘরে বেড়া শুয়াইয়া রাখতে দিয়া বাপমায় গেছে কোনে? ছি 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 ছি, বাপের জন্মে এইসব দেহি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শোনে সবার মূল্যবান মন্তব্য। কেউ কেউ বলছে, এই জন্যই তো কই দরজা খুলতে এত দেরি লাগাইতেছ ক্যা? সেই কখন থেকে আইসা এই ছেড়াগুলান ডাকতেছিল, খোলে নাতে খোলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহুলোকে বহুবার। অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান। তারা আজ তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে। বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছাটা মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ড হা করে হিসেব মেলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে লাং শুইয়ে রেখে আবার গোসল করে বের হয়েছে, গুঞ্জন উঠল। ও তাইলে কুকাম করে লাংরে বিছানায় শুয়াইজা রাইখা ফরজ গোসলে ঢুকছে মাগি। এরপর সেইখান থেকে বাইর হিজা আইছ? ওরে চিকছি ছি, রব উঠল মন্তব্যের। অন্তু অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়ে তাও পারল না। মহিলা টেনে হিচড়ে খুলে ফেলে গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ল ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রায় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোয়া গিলছে। অন্তু না তাকিয়েও টের পায় জয়ের চোখ দুটো হাসছে। খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভ্রু জোড়া অহংকারে পুরু হয়ে উঠছে। খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে, যেন সে খানিক জীবনীশক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই, সে খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠলেন, ওই ওই ওই, তোমরা কি এমনই দাঁড়াইয়া ওই মাগির ঢং দেখবা? চুলনাক কাইটা বাইর করো ওসব বালাই দেশ থেকা। কেউ কেউ পরামর্শ দিল, শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেত্রাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। অন্তুর দিকে তাকাল জয়। চোখাচোখি হল দুজনের। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল। যে কেউ দেখতে পাবে না সেই হাসি। তোর রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক এ দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারীসত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে। তারা স্বাধীন, তারা আমরণ কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এ সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে, নারী কলঙ্কের জন্য, এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকস্মিক। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপ্টে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম। তার দিকে আঙুল তোলার সাধ্য কারও নেই। তারা অন্তুর দোষের কলঙ্ক অন্তুর গায়ে এবং জয়েরটুকু একসঙ্গে অন্তুর গায়ে ছিটিয়ে দিচ্ছিল।
মৌলবি সাহেব এলেন। সব শুনলেন। বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে। তাকে চেয়ার দেয়া হয়েছে মৌলবি সাহেবের পাশে। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই পরাণ ভরে অন্তুকে দেখেছে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই, এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টারের মেয়ে যে ঘোমটার তলে তলে নষ্টামি করত তা কি কেউ আন্দাজ করতে পারেনি? কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটার দেমাগ ছিল বেশি। আজ পণ্ড হয়েছে তো। পাড়ার পুরুষেরা মন ভরে দেখল অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলেভালি সেলোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনোমতো। উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। মেয়র সে। তার মুখটা কঠিন। মৌলবি সাহেব বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হইছে, সেই হিসাবে শরীয়তের বিধান হইল দুইজনকে দৌড়া মারা। মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপ মুক্ত। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে লোকেরা। এইসব আগের কালে দেখা যেত। এখন এসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে অকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো আর বোর্ডিং বা হোটেল না, সবার আলোচনা একই রকম। তারা এর একটা বিহিত চায়। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধ জয়ের জন্য কাজ করছিল। খারাপ তা সবাই জানে, সবাই। অথচ ভয়ে কেউ মুখে আনল না, বোঝাতে চাইল না কিছুই। অন্তু আকাশের দিকে তাকায়। কয়েকবার প্রাণভরে আব্বুকে ডাকল। কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে ব্যভিচারিণী বলার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকেল বা সন্ধ্যায়। অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে তার একটা শব্দ শোনেনি কেউ বা বলার সুযোগ দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তুর খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা ভাঙল হামজা। মৌলবীকে বলল, আর কোনো বিকল্প নেই এর? আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে। আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটল। এরপর একজন বৃদ্ধলোক এগিয়ে আসে হামজার দিকে। বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবে? যা ঘটনার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে? সকলে সপ্রতিভ হয়ে উঠল। এই পদ্ধতিই তো চলমান এখন। দৌড়া মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে। এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে ওঠে, ধরুন যদি দিয়ে দিই? আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দেবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তু হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর। তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বুক করে ঘরে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি? অন্তু মাথাটা ঝিনঝিন করে ওঠে। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিশ্বাসটা সবার। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হইছ তুমি? ওই শালির মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমিও ওরে বিয়ে করতে পারব না। ওর সাথে আমার পোষায় না, আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে। মাঝে কাহিনী জটিল। এসব বাদ দাও। অন্য কিছু করো। হামজার কানে গেল না শেষ। অন্তু হুডমুডিয়ে মৌলবীর সামনে যায়, হুজুর, আমার কিছু কথা বলার আছে। আমার কথাটা একবার শুনুন। আমি উদ্ভ্রান্তের মতো ধোপ গিল মেয়েটা, আমি কিছু কথা বলতে চাই। মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না, বিশ্বাস করুন এমন কিছুই হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের ধাঁধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখছেন। আসলে এমন কিছুই হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানেই যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তর শিক্ষিত, মার্জিত, যুক্তিতর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করল। অন্তু থামে না। বলে চলে, জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই আমার।
আমি গোসলে ছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। আমির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো কি চাইতেছ? মানে এইসব নাটক দিয়া কি বুঝাইতেছ ওইডা কও। এই ছেডিরে কেউ ধরেন তো। অন্তু গর্জে উঠল, আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার উপর। থপ করে একদলা থুতু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে। অসন্তুষ্টিতে চোখ বুজে ফেলে, ইস! অল্পের জন্য থুতু মুখে লাগেনি, আর একটু উপরে ফেললেই মুখে পড়ত থুতুটুকু। অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের উপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিকমতো থুতুও দিতে জানে না। মহিলাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করল জয়।